সমুদ্র দেখতে কার না ভালো লাগে। আমরা দুই বন্ধু, আমি আর বিনয়, ঠিক করলাম দীঘাতে বেড়াতে যাব। কলকাতা থেকে আমরা কাঁথিতে পৌঁছালাম। আগের যাতায়াত ব্যবস্থা বর্তমানের মতো এতটা উন্নত ছিল না, তাই আমরা কাঁথি থেকে গরুর গাড়ি করে দীঘায় পৌঁছালাম। ইচ্ছে ছিল দীঘার নির্মল সমুদ্রের তীরে ঝাউবনের শোভা দেখব। দীঘা তখন ভালো করে গড়ে ওঠেনি। এখনকার মতো না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা। ছিল বলতে শুধু সমুদ্র, আর সমুদ্রের উত্তাল বাতাস আর ঝাউবাগান। আমি বলে উঠলাম, একটা রাত এখানে না থাকলে ঠিক মন ভরে না। কিন্তু থাকবি কোথায়? কাছে থাকার মতন কোনো আশ্রয় দেখা যাচ্ছে না, শুধু কয়েকজন মাঝি ছাড়া। চল না, মাঝিগুলোকে জিজ্ঞাসা করি রাতে থাকার ব্যবস্থা আছে কিনা কোথাও। আমরা দুই বন্ধু মিলে মাঝির দিকে এগোলাম। এখানে কোনো থাকার জায়গা নেই? চলে যান, এ জায়গা ভালো নয়। কেন, চুরি ডাকাতি হয় নাকি? চলে যান, এ জায়গা ভালো নয়। আপনারা থাকতে পারবেন না, কেউ থাকতে পারে না এখানে। আপনারা শহরের লোক, ভূত বিশ্বাস করবেন না, তাই বলছি চলে যান। আমি ছোটবেলা থেকে কত ভৌতিক গল্প শুনেছি, আজ তার সত্যতা প্রমাণ করতে পারলে খুবই খুশি হব। যা ইচ্ছে করুন। মাঝি চলে গেল। আমরা তখন দুই বন্ধু ঝাউবাগানের দিকে এগিয়ে গেলাম। বেশ খানিকটা যাওয়ার পর ঝাউবাগানের ভেতরে হঠাৎ একটা দোতলা বাড়ি চোখে পড়ল। বহু পুরনো রাজবাড়ি বলে মনে হলো। ওই দেখ বিনয়। তাই তো রে, বাড়ি এলো কোথা থেকে? এগিয়ে চল তো দেখি, যদি থাকার ব্যবস্থাটা হয়ে যায়। ঠিক ওই সময় আমাদের পেছন থেকে কে বলে উঠল, ওটা ভূতের বাড়ি বাবু। পিছনে ফিরে দেখলাম একটা 14 থেকে 15 বছরের ছেলে। তুই কে? আমার নাম ছোটু। আচ্ছা ছোটু, এই বাড়িটা কাদের? রাজাদের, তবে ওই বাড়িতে এখন কেউ থাকে না, সবাই ভূতের বাড়ি বলে। রাতে কুকুর ডাকে, বন্দুকের শব্দ, নাচ গান হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো, মিথ্যা বলছি না আমি। আমরা ওই বাড়িতে এক রাত থাকতে চাই। কেউ থাকতে পারে না তো তোমরা? আমার বাবা ওই বাগানের মালি ছিল, বাবা নিজেই থাকতে পারে না? তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সাথে থেকেছি। আমি বললাম, চল আমাদেরকে তোর বাবার কাছেই নিয়ে চল। এই বলে ছেলেটি আমাদেরকে তার বাবার কাছে নিয়ে গেল। গিয়ে দেখলাম ঝাউবাগানে একটা ছোট্ট তক্তপোশের উপর একটা মধ্যবয়স্ক লোক বসে আছেন। ছেলেটি কি একটা বলল তার বাবার কানে কানে। তখন সেই মধ্যবয়স্ক লোকটি আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দীঘায় ঘুরতে এসেছি কলকাতা থেকে। কাছে কোনো হোটেল কিংবা থাকার ব্যবস্থা নেই, তাই বলছিলাম যদি ওই বাড়িতে একটা রাত থাকার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ওই বাড়ি অভিশপ্ত বাড়ি, চলে যান। আপনি থাকতে দিচ্ছেন কিনা বলুন, ওই ভূতের ভয় বাবা আমাদের দেখাবেন না। যখন ওই বাড়িতেই থাকবেন নিজেরা ঠিক করে নিয়েছেন, তাহলে আর আপনাদের বুঝিয়ে কোনো লাভ হবে না। মালি কথাটা শেষ করে আমাদের হাতে বাড়ির চাবিটি তুলে দিলেন। বাগানের ফুল ছিঁড়বেন না,
বাড়ির কোনো জিনিসে হাত দেবেন না। ধন্যবাদ। না না, হাত দেব না। বলছিলাম রাতে খাবারের ব্যবস্থা যদি একটু করে দেন, কারণ আশেপাশে তো কোনো হোটেল দেখা যাচ্ছে না, তাই আপনাকে বললাম। পাশে গ্রাম আছে, চলে যান, পেয়ে যাবে। এই বলে মালি চলে গেল। আমরাও এগোলাম। পাশের গ্রাম থেকে আমরা কিছু আহার ও দুটো মোমবাতি নিয়ে আসলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালার অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর তালা খোলাই হয়নি। আমরা তালা খুলে বাড়ির ভেতরে গেলাম। এই আশ্চর্য! বাইরে থেকে যেমন পড়া বাড়ি মনে হয়, ভেতরে কিন্তু তা নয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুধ সাদা বেডশিট দিয়ে সাজানো বিছানা, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে মনে হয় কেউ যেন সবে এসে সাজিয়ে দিয়ে গেছে। রহস্যটা বুঝতে পারছিস? এই বাড়ি গোপনে ব্যবহার হয়, আর গ্রামের লোকজন জানে এ বাড়িতে ভূতের বসবাস। বিনয়ের এই সব মন্তব্যে আমি একটু ইতস্তত হয়ে বললাম, ছাড় না এসব, রাতে থাকার ব্যবস্থাটা তো হয়ে গেল। সারা রাত যখন এই বাড়িতেই থাকতে হবে, তাহলে চল একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসা যাক। আমরা খাবারগুলো ঘরে রেখে সমুদ্রের ধারে ঘুরতে গেলাম। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। হঠাৎ আমাদের চোখে পড়ল একটা সুন্দরী মহিলা, তার সাথে একটা যুবক সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। ভাবলাম এরাও আমাদের মতো সমুদ্র ভ্রমণ করতে এসেছে। তিনি দূর থেকে বলে উঠলেন, এই যে ভাইয়া, শুনছেন? আপনারা কি তারাই নাকি মশাই? একটু অবাক হয়ে বললাম, তারা মানে? যারা ভূতের বাড়ি থাকছে। আপনি কোথা থেকে শুনলেন? মালির কাছে থেকে শুনেছিলাম। এই আমার ওয়াইফ রত্না আর আমি রাকেশ। নমস্কার, আমি নাকিব আর আমার বন্ধু বিনয়। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো ভাই। না না, বলুন না, অসুবিধা নেই। আমরাও দীঘা ভ্রমণ করতে এসেছি, কিন্তু আশেপাশে তো থাকার কোনো ব্যবস্থা নেই। যদি আপনাদের সাথে ওই বাড়িতে আজ রাত্রে একটু আশ্রয় দেন। আপনার ভয় করবে না? না ভাই, ভূতের ভয় আমার নেই, আর আপনাদের মতন ভাইরা সাথে আছেই তো। কোনো অসুবিধা নেই, আপনাদের ওয়েলকাম। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই বলে আমরা বাড়ির দিকে এগোলাম। বাড়ি ঢোকার আগে মালি বুড়োকে দেখা গেল। সাবধানে থাকবেন। বাবা, আমি যাব ওদের সাথে ওই বাড়িতে থাকতে। না, একদমই না। আপনি কখনো নিজের চোখে কিছু দেখেছেন বা নিজের কানে কিছু শুনেছেন? খালি আজগুবি যত কথা বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। বাবু, ওই বাড়ির ভেতর থেকে গান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি। এক কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে বাবু, জানি আপনারা বিশ্বাস করবেন না, তবে একটা কথা জেনে রাখুন, আমরা মিথ্যা বলছি না। আর হ্যাঁ, জলসা ঘরের দরজা কিন্তু একদমই খুলবেন না। এই বলে মালি চলে গেলেন। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম এবং সমস্ত ঘরগুলো ঘুরে দেখতে লাগলাম। রত্না একটা একটা করে দরজা খুলে দেখতে লাগলো। সে সেই জলসা ঘরেও ঢুকলো। বিশাল একটা হল ঘর, এই সেই জলসা ঘর, যেই ঘরে রাজারা নাচ গানে মেতে উঠত। চলুন খাবার খেয়ে নেওয়া যাক। সেই সকালে লুচি আর মাংস বানানো। আমরাও খাবার সাথে নিয়ে এসেছি। চলুন একসঙ্গে তাহলে খেয়ে নেওয়া যাক। আপনারা ছাদে চলুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। আমরা ছাদে গিয়ে বসলাম। রত্নার হাজবেন্ড অর্থাৎ রাকেশ বলল, সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে।
আপনারা না থাকলে যে কি করতাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু রত্না এখনো এলো না। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। তাহলে কি সত্যি এ বাড়িতে? চলে এসেছি। আপনারা তো চলে এলেন, কিন্তু আপনাদের জলের বোতল তো নিয়ে এলেন না, তাই আনতে একটু দেরি হয়ে গেল। সত্যি তো জল আনতে ভুলে গেছি। খাবার শেষে রত্না বলল, আর ছাদে নয়, এবার নিচে চলুন। আমরা যে উঠতে যাব, অমনি কোথা থেকে একটা কালো কুকুর এসে হাজির হলো সেখানে। বিনয় একটু রসিকতা করে বলল, আচ্ছা, এই হচ্ছে পোড়ো বাড়ির ভূত। আমরা কুকুরটাকে ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে চলে আসলাম। নেমে এসে দেখলাম মালি ও ছোটু আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে আছে। এ মা, তোমরা এখানে কেন? আপনাদের দেখতে এলাম। ঠিক আছে, দেখা হয়ে গিয়েছে, এবার নিচে চলে যাও। আমরা এখন নাচ গান করব, সারা রাত মজা করব। তোমরা এখানে থাকলে ঘুমাতে পারবে না, তাই তোমরা নিচে চলে যাও। হ্যাঁ, যাচ্ছি। তবে জলসাঘরের দরজা কে খুললো? ওটা এখনই বন্ধ করে দিন। ওই ঘর অভিশপ্ত। আপনি যান, আমি বন্ধ করে দিচ্ছি। তারপর সেই মালি ও তার ছেলে চলে গেল। আমি দরজা বন্ধ করতেই যাব, রত্না আমাকে বলল, থাক না খোলা, আজ রাতে যদি আমরা গান বাজনা করি তাহলে কেমন হয়? তা যা বলেছেন মন্দ হয় না। এই বলে আমরা সবাই শোয়ার ঘরে না ঢুকে সবাই জলসা ঘরেই ঢুকলাম। বিনয় রসিকতা করে বলল, এই তাহলে রাজাদের জলসাঘর। এই ঘরে একসময় নাচ গানের ফোয়ারা ছুটতো। তা যারা এইসব করতো তারা কোথায় লুকিয়েছো বাবারা? শোনাও না তোমাদের গান বাজনা। হ্যাঁ, ঠিক কথা। এই পোড়ো বাড়িতে আমরা তাদের অতিথি হয়ে এসেছি। যাই হোক, কিছু তো একটা শোনানো উচিত। যদি অশরীরী কেউ থাকে এই বাড়িতে তাহলে তোমরা শোনাও, তা না হলে আমরাই শুরু করি। আজ রাতে আবার ভরে উঠুক নাচ গানে এই জলসাঘর। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা রাকেশ ধরলেন, সুরে সুর মিলিয়ে আমিও কণ্ঠ দিলাম। তারপর বিনয়ের দেখে রত্নাও সুরলা কণ্ঠে গান ধরল। সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর যেন ভরে উঠল একাবার। আর কি, শুয়ে পড়া যাক এবার। ও মা, শুয়ে পড়বো মানে কি? আজ কোনো ঘুম নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। ঠিক, তার চেয়ে বলি রত্না দিয়ে একটা গান ধরু। খুব ভালো গলা আপনার। একা একা কি শুধু গলায় গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। এই তো ঘরের কোনো একটা হারমোনিয়াম দেখছি। কবেকার পুরানো, এতে আওয়াজ বেরোবে? এই বলে রত্না হারমোনিয়ামটার দিকে এগিয়ে গেল এবং রিডগুলো টিপে দেখলেন। ঘরটা সুরে সুরে ভরে গেল। হঠাৎ বিছে কামড়ালে যেমন হয়, রত্না ঠিক তেমন ভাবে লাফিয়ে উঠল। একই আমার সারা গা জ্বলে যাচ্ছে যেন। আমার যেন কেমন হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। রাকেশ উঠে গিয়ে রত্নাকে বলল, না না, ওইসব কিছু নয়। আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হুল্লোড় করছো। একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। তখন হঠাৎ সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। ঘর ভরে গেল অন্ধকারে। এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের উপর দিয়ে। পরক্ষণে আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসাঘরের মাঝখানে রাজনর্তকীয় সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে রত্নাদি।
একপাশে রাস পোশাকে সুরাপাত্র হাতে রাকেশ দাঁড়িয়ে আছে। যেন রূপালী পদ্মায় আমরা কোনো ছায়াছবির দৃশ্য দেখছি। কোথা থেকে তবলা হারমোনিয়ামের আওয়াজে মেতে উঠল জলসাঘর। হঠাৎ সেই নাচের মাঝখানে চেঁচিয়ে উঠল রাকেশ। এ কি তুমি? তোমাকে কে আসতে বলেছে? বন্ধ করো এ নাচ গান, বেরিয়ে যাও এখান থেকে। তুমি না ঘরের বউ? না, শুনতেই হবে তোমাকে। আমি আজ সারা রাত নাচবো, গাইবো। নাচতে দাও আমাকে, গাইতে দাও আমাকে। খবরদার বলছি, আমার কথা অমান্য করার পরিণাম তুমি কি জানো? জানি তুমি আমাকে গুলি করে মারবে। এই তো, মারো আমাকে, দেখি কত গুলি আছে তোমার বন্দুকে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বলার সঙ্গে সঙ্গে রাকেশ কোমর থেকে পিস্তলটা বের করে রত্নার দিকে সোজা করে ধরল। আমি চিৎকার করে উঠলাম, আরে আরে, এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি করে মারবেন নাকি? সরে যাও, সরে যাও তোমরা, ওকে আমি শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেল। রত্নাদির বুক রক্তে ভেসে গেল এবং রত্নাদি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। বন্দুকের শব্দ শোনা মাত্রই ছাদের কুকুরটি ডেকে উঠল এবং সে এসে ঝাঁপিয়ে পড়ল রত্নাদির উপর। এটা কি করে সম্ভব? এই তো সেই কুকুর যেটাকে ছাদে রেখে দরজা বন্ধ করে নেমে এসেছিলাম। আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা যন্ত্রণায় স্থির হয়ে গেল। এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালিবুড়ো ও ছোট ছুটে এসেছে উপরে। ভয়ে তাদের মুখ শুকিয়ে গিয়েছে। দরজার একপাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে তারা। তাদের দৃষ্টি এখন রত্নাদির দিকে। রাকেশ বলে উঠল, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস? এ কি করলেন দাদাবাবু? আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? চুপ কর, তোদেরকেও আমি গুলি করে মারবো। এই বাড়িতে একটা প্রাণীও আমি জীবিত রাখবো না। বলে রাকেশ এক গুলিতে মালিকে মাটিতে শুইয়ে দিলেন। প্রাণ ভয়ে ছোটু পালাতে লাগলো। আমি বলে উঠলাম, কি হচ্ছে রাকেশ? সব বন্ধ করো, বন্ধ করো এসব হত্যালীলা। আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাব যে, দয়া করে বন্ধ করো। কথা শেষ না হতেই রাকেশ বারান্দায় বেরিয়ে গেলেন আর তার বন্দুক আবার গর্জে উঠল। অসহায় কাতর আর্তনাদ শোনা গেল। রাকেশ ছোটুর রক্তাক্ত দেহের কাছে গিয়ে একটু মৃদু হেসে বললেন, শেষ হয়ে গেছে সব। আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে, সেটি আমি নিজের জন্য রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার উপর আমাদের অতিথি, সেই জন্য কিছু বললাম না। তবে ভবিষ্যতে এই বাড়িতে রাত্রিবাস করার চেষ্টা করবেন না। চলে 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 চলে। আমরা দৌড়তে থাকলাম, অনেক জোরে দৌড়তে থাকলাম। জানি না কতক্ষণ দৌড়েছি। পাশের একটা গ্রামে এসে পৌঁছালাম। পৌঁছে যেটা শুনলাম, ছোটু, মালি, রত্না, রাকেশ যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালে এক ভয়াবহ রাতে কি এক অজ্ঞাত কারণে তারা নাকি এভাবেই মারা গিয়েছিলেন।